হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়াইজি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকের যে টপিক সেটা হচ্ছে ক্লাস 10 জিওগ্রাফি। আজকে আমরা ক্লাস 10-এর ভূগোল সম্পর্কে আলোচনা করব। ক্লাস 10-এর যে ভূগোল বিষয় সেখানে আমরা কি কি পড়ব সমস্তটাই আজকে আলোচনা করব। তো এর আগে তোমরা ক্লাস 9-এ কি পড়েছো? ক্লাস 9-এ তোমরা পড়েছো প্রাকৃতিক ভূগোল এবং তার সঙ্গে যে আঞ্চলিক ভূগোল, সেখানে তোমরা আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ সম্পর্কে তোমরা জেনেছো। এবার ক্লাস 10-এ উঠে ঠিক আমরা এখানেও কিছু প্রাকৃতিক ভূগোল সম্পর্কে পড়ব এবং আঞ্চলিক ভূগোল পড়ব। তো এবার আমরা আমাদের যে দেশ অর্থাৎ আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ সম্পর্কে আমরা ক্লাস 10-এর ভূগোলে আঞ্চলিক যে পার্টটা আছে সেখানে পড়ব। এবং প্রাকৃতিক ভূগোলে আমরা নদ নদী, হিমবাহ, নদ নদী এবং বায়ু, এগুলোকে অনেকটা কাছ থেকে দেখব হচ্ছে জলমণ্ডল অর্থাৎ সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা সম্পর্কে আমরা পড়ব। এছাড়াও আমরা বায়ু প্রবাহ অর্থাৎ বাতাস সম্পর্কে অনেক কিছু জানব। তো এই জিনিসগুলো আমরা কি পড়ব? প্রাকৃতিক ভূগোল বিষয়ে পড়ব। তো আমি আজকে ক্লাস 10-এ পুরো বইয়ে আমরা কি পড়তে চলেছি সেই সম্পর্কে আজকে আলোচনা। তো প্রথম থেকেই তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, তাহলে একটি ক্লাসের মধ্যেই পুরো বইটাতে কি দেওয়া আছে না আছে সেটা উপরে ক্লিয়ার হয়ে যায়। তো ভূগোল কথার অর্থ কি? জিওগ্রাফি। ভূগোলের ইংলিশ টার্ম হচ্ছে জিওগ্রাফি ওয়ার্ডটা দুটো শব্দ নিয়ে গঠিত, একটা হচ্ছে জিও এবং আরেকটা হচ্ছে গ্রাফি। জিও এবং একটা হচ্ছে গ্রাফি। জিও মানে হচ্ছে পৃথিবী এবং গ্রাফি কথার অর্থ হচ্ছে আলোচনা বা বর্ণনা অর্থাৎ পৃথিবী সম্পর্কে যে বর্ণনা সেটাই হচ্ছে জিওগ্রাফি, ঠিক না? তো তোমাদের ক্লাস 10-এর ভূগোলে বললাম যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল এবং আরেকটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। সূচিপত্র যদি খোলো তাহলে প্রথম যে অধ্যায়টা যেটা পাবে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্টি ভূমিরূপ। অর্থাৎ পৃথিবীর মধ্যে দুটো প্রক্রিয়া কাজ করে, একটা অন্তর্জাত প্রক্রিয়া অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে, এবং বহির্জাত প্রক্রিয়া মানে পৃথিবীর বাইরে, যেগুলোকে আমরা চোখে দেখতে পাই, দৃশ্যমান। তো বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে একটা হচ্ছে নদী, হিমবাহ এবং বায়ু। এই তিনটে প্রক্রিয়া সম্পর্কে আমরা পড়ব। তাদের দ্বারা যে সৃষ্ট বিভিন্ন ধরনের ভূমিরূপ, সেই বিষয়গুলো নিয়ে আমরা পড়ব, ঠিক আছে? তো প্রথমে আমরা কি পড়ব না, বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। এরপর আমরা পড়ব বায়ুমণ্ডল সম্পর্কে। বায়ুমণ্ডল অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত যে গ্যাসীয় আস্তরণ, সেটাকে আমরা কি বলছি? বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের সম্পর্কে আমরা ক্লাস 10-এর যে জিওগ্রাফি সেখানে পড়ব। বায়ুমণ্ডলের অনেকগুলো পার্ট তোমাদের বইয়ে দেওয়া আছে। দেখো, প্রথমে আমরা পড়ব বায়ুমণ্ডল সম্পর্কে, বায়ুমণ্ডলের ধারণা এবং বায়ুমণ্ডল কী কী উপাদান নিয়ে তৈরি সেই জিনিসগুলো নিয়ে পড়বো। যেমন গ্যাসীয় উপাদান আছে, ধূলিকণা আছে, জলীয় বাষ্প আছে, সেই বিষয়গুলো নিয়ে পড়ব। তারপরে আমরা চলে আসবো বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন। অর্থাৎ বায়ুমণ্ডলে যে তাপটা আসছে, সূর্য থেকে যে তাপটা আসে, কী কী পদ্ধতিতে বায়ুমণ্ডল থেকে তাপ আসছে, হিমমণ্ডল, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে, বিশ্ব উষ্ণায়ন কীভাবে ঘটছে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা পড়ব। এরপর চলে আসো বায়ুর চাপ বলয় অর্থাৎ পৃথিবীর মধ্যে না অনেকগুলো বায়ুর চাপ বলয়ের সৃষ্টি হয়েছে। অনেকগুলো বলতে কতগুলো? মোট 7টি বায়ুর চাপ বলয় সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা বায়ুর চাপ বলয় সম্পর্কে আমাদের এই বায়ুমণ্ডল অধ্যায়ের মধ্যে পড়তে হবে, ঠিক আছে? 7টা বায়ুর চাপ বলয়: নিরক্ষীয় নিম্নচাপ, মানে কর্কটীয় মকরীয় উচ্চচাপ, মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, মেরু উচ্চচাপ বলয়। তো এই বায়ুর চাপ বলয়গুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। এরপর চলে আসো বায়ু প্রবাহ, অর্থাৎ কী ধরনের বায়ু প্রবাহ হচ্ছে, মানে কতগুলো ধরনের বায়ু প্রবাহ আমরা দেখতে পাচ্ছি, সেই সমস্ত বায়ু প্রবাহ সম্পর্কে পড়তে হবে।
যেমন নিয়ত বায়ু প্রবাহ, ঠিক আছে। নিয়ত বায়ু প্রবাহকে আবার কতগুলো পার্টে বিভক্ত করা হয়েছে, আয়ন বায়ু, মেরু বায়ু, পশ্চিমা বায়ু। তারপরে আমরা পড়বো মৌসুমী বায়ু, সাময়িক বায়ুর মধ্যে পড়ছে মৌসুমী বায়ু। তারপরে স্থল বায়ু, সমুদ্র বায়ু, এই সমস্ত বায়ু প্রবাহগুলো পড়বো। তারপরে বিভিন্ন ধরনের লোকাল উইন্ড যেগুলো আছে যেমন সেগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, যেমন চিনুক, সিরোক্কো, মিস্ট্রাল, আঁধি, এই সমস্ত বায়ুগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। এরপরে চলে আসো আর্দ্রতা ও অধক্ষেপণ, অর্থাৎ অধক্ষেপণ যেটা মানে তুষারপাত, বৃষ্টিপাত, ঠিক আছে। এই সমস্ত বৃষ্টিপাত, কী কী বৃষ্টি আমরা দেখতে পাই, কী কী বৃষ্টিপাত ঘটছে, যেমন পরিচালন বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, এই ধরনের বৃষ্টিপাতগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। আর বিভিন্ন ধরনের মুখ্য জলবায়ু অঞ্চল, যেমন নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, তুন্দ্রা জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, তো সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে পড়তে হবে কোন পার্টটাতে, বায়ুমণ্ডল। তার মানে বুঝতেই পারছো যে ক্লাস 10-এর যে বায়ুমণ্ডল পার্টটা সেটা কিন্তু ছোট নয়, অনেকটা বড়, ভাস্ট এরিয়া নিয়ে রয়েছে। তো আমাদেরকে খুব মনোযোগ সহকারে খুব ভালোভাবে পড়তে হবে। এরপর চলে আসো বায়ুমণ্ডল। বায়ু মানে হচ্ছে কি জল, তাই তো। বায়ু মানে জল, মানে ইংলিশ টার্মটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার। এখানে আমরা কি কি পড়বো, আমরা দুটো টপিক সম্পর্কে পড়বো, একটা হচ্ছে সমুদ্র স্রোত এবং আরেকটা হচ্ছে জোয়ার ভাটা, ঠিক আছে। সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা। সমুদ্র স্রোত কি, সমুদ্র তরঙ্গ কি, ঠিক আছে। তারপর হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টি হয় কেন, সমুদ্র স্রোতের ফলে কি কি ঘটছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা এখানে পড়বো। তারপর হচ্ছে জোয়ার ভাটা, সমুদ্রের জল বেড়ে গেলে কি হয়, জল কমে গেলে কি হয়, কখন জোয়ার হয়, কখন ভাটা হয়, ঠিক আছে। মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কটাল, মরা কটাল, এই সমস্ত জিনিসগুলো নিয়ে পড়বো হচ্ছে বায়ুমণ্ডল টপিকটাতে। তারপরে চলে আসো, তো এই ছিল হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এবার আরেকটা যেটা পার্ট আছে পরিবেশ ভূগোল। পরিবেশ ভূগোলের মধ্যে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে পরিবেশ ভূগোল। পরিবেশ ভূগোলের মধ্যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। ঠিক আছে, মানে বর্জ্য পদার্থের ভাগগুলো পড়বো, কী কী ধরনের বর্জ্য পদার্থ হয়, সেগুলো কী কী উপায়ে আমরা সংরক্ষণ করতে পারি, তার পদ্ধতিগুলো কী কী রয়েছে, কোনটা বিশুদ্ধ বর্জ্য, কোনটা অবিশুদ্ধ বর্জ্য, তো এই ধরনের জিনিসগুলো আমরা বর্জ্য ব্যবস্থাপনায় পড়বো। তো এই ছিল হচ্ছে প্রাকৃতিক ভূগোল। মানে প্রাকৃতিক ভূগোলে তাহলে আমরা এই সমস্ত জিনিসগুলো পড়বো। আবার বলি, প্রথমে পড়বো হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, ঠিক আছে। সেখানে আমরা কী কী পড়বো, নদী, হিমবাহ এবং বায়ুর দ্বারা সৃষ্ট যে ভূমিরূপ, সেই সব ভূমিরূপগুলো সম্পর্কে পড়বো। তারপরে চলে আসবো হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের মধ্যে আমি তো বললাম এই মোটামুটি 6টা ভাগ আছে। তো বায়ুমণ্ডলে পাঠ করে 6টা ভাগ আছে, এই 6টা ভাগ আমাদেরকে পড়তে হবে। তারপরে চলে আসো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের মধ্যে আমরা পড়বো হচ্ছে সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা। এরপর চলে আসো আঞ্চলিক ভূগোল। আমরা ক্লাস 9-এ আঞ্চলিক ভূগোলের মধ্যে পড়েছিলাম আমাদের পশ্চিমবঙ্গকে। এবার আমরা পড়বো আমাদের প্রিয় ভারতকে, ঠিক আছে, আমাদের প্রিয় ভারতকে। তো ভারতকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে ভারতের ভূগোলকে। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল। একটা প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল, মানে প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে কীগুলো পড়বো, কোনগুলো পড়বো, একটা হচ্ছে অবস্থান ও প্রশাসনিক বিভাগ, অর্থাৎ ভারতটা পৃথিবীর মধ্যে কোন জায়গায়, এশিয়ার মধ্যে কোন জায়গায় অবস্থান করছে, তার অক্ষাংশ কত, তার দ্রাঘিমাংশ কত, ভারতের পূর্বে কি রয়েছে, পূর্বতম স্থান কোনটা, পশ্চিমতম স্থান কোনটা, ভারতের মূল ভূখণ্ড কি, ঠিক আছে, মূল ভূখণ্ড কতটা এরিয়া নিয়ে রয়েছে, মানে ক্ষেত্রফল, এই সমস্ত জিনিসগুলো আমরা পড়বো কোথায় না, অবস্থান এবং প্রশাসনিক যে পার্টগুলো আছে সেগুলো আমরা পড়বো হচ্ছে প্রথমে। তারপরে আমরা পড়বো ভারতের ভূ প্রকৃতি, অর্থাৎ ভারতের দিকে যদি তাকায়, তো ভারতের ম্যাপের দিকে যদি তাকায় তাহলে দেখবো কোথাও পাহাড় পর্বত রয়েছে, আবার কোথাও দেখবো যে সমভূমি রয়েছে, আবার কোথাও দেখবো যে উপকূল অঞ্চল, সমুদ্রের তীরবর্তী যে সমস্ত অঞ্চলগুলো আছে, আবার কোথাও দেখবো ঘন বনের সৃষ্টি করেছে, কোথাও মালভূমি অঞ্চল। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ভূপ্রাকৃতিক পার্টটাতে পড়বো, ঠিক আছে। তো ভূপ্রাকৃতিক পার্টটাতে আমরা পড়বো হচ্ছে হিমালয় সম্পর্কে, আমরা হিমালয় পর্বত সম্পর্কে পড়বো, হ্যাঁ, আমরা মালভূমি পড়বো। মানে ভূপ্রাকৃতিকে মোট 5টা ভাগে ভাগ করা হয়। উত্তরের পার্বত্য অঞ্চল, তারপরে হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় অঞ্চল, হ্যাঁ, আর বিভিন্ন দ্বীপ অঞ্চল, আর একটা হচ্ছে মালভূমি অঞ্চল। তো এই সমস্ত জিনিসগুলো আমরা এদেরকে পড়তে হবে কি ভূপ্রাকৃতিতে।
তারপরে চলে আসো নদ নদী। নদ নদীতে আমরা কী কী পড়বো? নদীর মধ্যে আমরা পড়বো উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী। উত্তর ভারতের নদ নদীর মধ্যে কী কী রয়েছে? উত্তর ভারতের মধ্যে রয়েছে গঙ্গা, ঠিক আছে, আরেকটা হচ্ছে সিন্ধু, আরেকটা হচ্ছে ব্রহ্মপুত্র। আর দক্ষিণ ভারতের অনেকগুলো নদ নদী আছে, একটা পূর্ব বাহিনী নদী আছে, পশ্চিম বাহিনী নদী আছে, সেগুলো আমরা পড়বো নদ নদী পাঠটাতে। এরপর চলে আসে ভারতের জলবায়ু। ভারতের জলবায়ু কেমন, জলবায়ু সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। তারপর ভারতের মৃত্তিকা, ভারতের মৃত্তিকা কোথায় কী ধরনের মৃত্তিকা দেখা যায় সেই বিষয়ে আমাদেরকে পড়তে হবে। মৃত্তিকার শ্রেণীবিভাগ, কী কী ধরনের মৃত্তিকা ভারতবর্ষে দেখা যায়, স্বাভাবিক উদ্ভিদ কোথায় কী ধরনের উদ্ভিদ দেখা যায়, উদ্ভিদের পার্ট কী ধরনের উদ্ভিদ ভারতবর্ষে দেখা যায়, শ্রেণীবিভাগ করো। তো এই জিনিসগুলো আমরা পড়বো হচ্ছে ভারতের প্রাকৃতিক পরিবেশ। এবার চলে যাওয়া অর্থনৈতিক পরিবেশ, অর্থনৈতিক ভূগোল। ভারতের অর্থনৈতিক ভূগোল প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভারতের কৃষি। ভারতের কৃষি অর্থাৎ ভারতে যে সমস্ত ফসলগুলো চাষ হয়, যেমন ধরুন চা, ঠিক আছে, কফি, ধান, গম, কার্পাস, আখ, প্রধান যে সমস্ত ফসলগুলো আছে সেগুলো। আর ভারতের শিল্পে আমরা পড়বো ভারতের শিল্পের মধ্যে অনেকগুলো শিল্প রয়েছে, যেমন লৌহ ইস্পাত শিল্প আমরা পড়বো, পেট্রো রসায়ন শিল্প পড়বো, ঠিক আছে, তথ্য প্রযুক্তি শিল্প পড়বো। তো শিল্পগুলো আমরা শিল্প সম্বন্ধে পড়বো, ভারতবর্ষে যে সমস্ত শিল্পগুলো উদীয়মান সেই শিল্পগুলো সম্পর্কে আমরা পড়বো। এরপর চলে আসে জনসংখ্যা। ভারতের জনসংখ্যা সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। তারপরে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এবং পরিবহন ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থার মধ্যে আমরা পড়বো সড়ক পথ, ঠিক আছে, তো আমরা পড়বো রেলপথ, বিমানপথ, ঠিক আছে, রেলপথ, সড়কপথ, বিমানপথ, এগুলো। আর পরিবহন ব্যবস্থা তো বললাম। তো এই ছিল হচ্ছে পুরো ভূগোল। তো পুরো ভূগোলে আমরা আরেকটা টপিক বেজে গেল, যেটা হচ্ছে মানচিত্র স্কেল, মানে মানচিত্র সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, মানে ম্যাপগুলো কীভাবে তৈরি হয়, কোনটা কী ধরনের ম্যাপ, সেই বিষয় নিয়ে আমরা পড়বো হচ্ছে লাস্ট চ্যাপ্টার মানচিত্র। তো এই ছিল আজকের আলোচনা। তো সমগ্র ভূগোল সম্পর্কে কিন্তু আমি একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। পুরো বইটাতে কী আছে সূচিপত্র ধরে কিন্তু পুরোটা আলোচনা করা হলো। তো এরপর আস্তে আস্তে কী করবো, এক একটা টপিক ধরে তার একটু ডেপথে যাব। টেক্সট বই থাকবে সঙ্গে, তার একটু ডেপথে গিয়ে বইয়ের প্রক্রিয়াটাকে পুরো টপিক ধরে পড়বো, বায়ুমণ্ডলটাকে পুরো টপিক ধরে পড়বো, বায়ুমণ্ডলকে পুরো টপিক ধরে পড়বো। তো এইভাবে আস্তে করে আমি ভিডিও দিতে থাকবো। তো এখনও পর্যন্ত যারা ভাবছো যে আমার কাছে টিউশন পড়বা, তো অফলাইন ব্যাচ যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে হাতিমারিতে, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কাছে। তো তোমরা আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, সেভাবে যোগাযোগ করতে পারো। আর বলেছিলাম যে 15টার বেশি স্টুডেন্ট নিব না, তো 15 জন হলে কিন্তু অ্যাডমিশন বন্ধ করে দেবো। তো আজকের আলোচনা এটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।